পিরামিড সম্পর্কিত বিভিন্ন পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কে আমরা জানবো। তা চলুন এই অধ্যায়ে আমরা কি কি শিখবো সেটা আমরা এক নজরে দেখে নিই। এই অধ্যায়ে আমরা প্রথমেই শিখবো পিরামিডের সংজ্ঞা, অর্থাৎ পিরামিড জিনিসটা বলতে কি বোঝায় সেটা। এরপর আমরা শিখবো পিরামিডের ভূমির ক্ষেত্রফল ও উচ্চতা দেওয়া থাকলে এর আয়তন, তলের ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাখ্যা, অর্থাৎ পিরামিডের বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে হয়তো কোনো সময় উচ্চতা দেওয়া থাকবে বা কখনো তলের ক্ষেত্রফল দেওয়া থাকবে, এরকম বিভিন্ন কিছু দেওয়া থাকার মাধ্যমে আমরা এর তলের ক্ষেত্রফল, তারপরে কি বলে আয়তন, এইসব আমরা বের করব। এবং সর্বশেষে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করব যেগুলো আমাদের ডিজাইন করা হয়েছে পরীক্ষায় আসার মতো করে। তা চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখি পিরামিড জিনিসটা বলতে আসলে কি বোঝায়। তো আপনারা কি পিরামিডের কথা চিন্তা করলেই আপনাদের প্রথমেই মাথায় যেটা আসবে সেটা হলো পিরামিডের দেশ কাকে বলে? মিশরকে। মিশরকে পিরামিডের দেশ বলা হয়। আপনারা এটা খুব ভালো মতোই জানেন যে মিশরের কথা শুনলেই আমাদের যেটা চোখের সামনে ভাসে যে আমরা পিরামিড দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা কি জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি পিরামিড কিন্তু মিশরে না? বলুন তো কোন দেশে? এটা আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থাকলো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখবেন আপনি সামনে এক সময় আপনাদের অ্যান্সারটা দিয়ে দিব। চলুন এখন আমরা ফার্স্টে চতুষ্টলক নিয়ে আলোচনা করি। তো চতুষ্টলক আমরা পিরামিড পড়ার আগে বলতেছি বিকজ চতুষ্টলকের মধ্যে পিরামিডের একটা প্রকারভেদ। তো এখানে কি বলা হয়েছে দেখুন, চারটি ত্রিভুজাকৃতি সমতল পৃষ্ঠ বা তল দ্বারা, চারটি কি বলে ত্রিভুজাকৃতি সমতল পৃষ্ঠ বা তল, মানে আমরা কি তল কাকে বলে বলুন তো? যার দৈর্ঘ্য আছে এবং যার প্রস্থ আছে সেটাকেই তল বলে, তাই না? 2D মানে যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে সেটাকে তল বলে। এখানে বলছে চারটা ত্রিভুজাকার সমতল, তার মানে এই যে একটা সমতল হলো। এরপরে এখানে আপনার এই বরাবর যদি এখানে তো 3D আঁকা সম্ভব না, যদি আঁকতাম সেক্ষেত্রে এই যে এখানে দেখুন, এইটা খেয়াল করে দেখুন, এই যে এইটা একটা কি আপনার তল, আবার এই যে এখানে এটাও একটা তল, আবার এই যে এই বরাবর এটাও তল, আবার এটা এই বরাবর এটাও তল। তার মানে এইভাবে দেখা যাচ্ছে কি চারটি ত্রিভুজাকার, সবগুলো তল কি ত্রিভুজাকৃতি। তো এইভাবে সীমাবদ্ধ ঘনবস্তুকেই চতুষ্টলক বলা হচ্ছে। চতুষ্টলক নামটার মধ্যেই কিন্তু পাওয়া যায় চতুষ্টলক মানে চারটা তল। ওকে, চতুষ্টলকের এখন কি বলছে, যে কোনো একটি পৃষ্ঠ ভূমি হতে পারে এবং ভূমির বিপরীত শীর্ষবিন্দুকে শীর্ষ বলে। তার মানে এই যে ধরেন যে এটা যদি ভূমি হয় তাহলে এটার বিপরীত শীর্ষবিন্দু কত? এটা হলো শীর্ষ। ওকে, এখন দেখি শীর্ষবিন্দু এবং ভূমির কেন্দ্রবিন্দুর সংযোজক রেখাকে কি বলা হচ্ছে? অক্ষ বলা হচ্ছে। ঠিক আছে, এই যে শীর্ষবিন্দু এবং কি বলা হচ্ছে? ভূমির কেন্দ্রবিন্দু, এই যে ভূমির কেন্দ্রবিন্দু, এই দুইটার যে সংযোগ রেখা সেটাকে বলা হচ্ছে কি অক্ষ বা অ্যাক্সিস। ওকে, নেক্সট কি বলছে দেখুন, উচ্চতা হলো শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্ব। শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত যে লম্বটা সেটা, এটা দেখুন, এটা আমি সব দিক দিয়ে সমান আছে দেখে এটা এরকম হচ্ছে। বাট আমি যদি এইরকম একটা ত্রিভুজ আঁকতাম, এই ক্ষেত্রে দেখেন এইটা, এই যে দেখেন এই যে এটা একটা লম্ব, তাই না? লম্ব হলে এটা হলো আপনাকে কি বলছে? উচ্চতা। আবার এই যে এটা হলো মিডল পয়েন্ট, তাই না? এই মিডল পয়েন্ট বরাবর যদি এই যে এই দাগটা জানি, এটা হলো অক্ষ বা অ্যাক্সিস। তাহলে দেখছেন দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আবার যদি ত্রিভুজ এমন হয় যে সমদ্বিবাহু টাইপের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুইটাই সেম হয়ে যাচ্ছে। ওকে, এখন কি বলছে, চতুষ্টলকের অক্ষগুলো সব যদি সমান উচ্চতার হয়, অর্থাৎ এখানে এই যে টোটাল চারটা তল আছে, মানে চারটা তল নিয়ে একটা চতুষ্টলক তৈরি হয়েছে, এই সবগুলোর উচ্চতা যদি সেম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি সমচতুষ্টলক। এবং আরেকটা কি বলা হচ্ছে? সুষম চতুষ্টলক। বলতে কি বুঝাচ্ছে? চারটি পৃষ্ঠই যদি সমবাহু ত্রিভুজ হয়। সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় বলুন তো? যে বাহুর তিনটা বাহু সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। তো চারটা পৃষ্ঠই যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হলো সুষম চতুষ্টলক। এখন এই চতুষ্টলক ইংলিশটা কি বলুন তো? চতুষ্টলক ইংলিশ হলো টেট্রাহেড্রন। এখন পিরামিড সম্পর্কে আরেকটু জিনিস আপনাদের বলি, যে পিরামিড হলো একটু আগে আপনাদের যেটা বলছিলাম যে বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোথায় পাওয়া যায় বলুন তো? বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় যে দেশে, সে দেশটার নাম হলো সুদান। ওকে, আপনাদের মনে হতে পারে যে নিশ্চয়ই মিশরই সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায়, কিন্তু আসলে জিনিসটা কিন্তু এমন না। সবচেয়ে বেশি পিরামিড পাওয়া যায় হলো সুদানে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাদের দেখবেন যে কোনো জায়গায় যে কোনো মানুষ হঠাৎ করে প্রশ্ন করে ফেলতে পারে, সেক্ষেত্রে আপনারা কনফিউজ হবেন না। ওকে, এখন আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি। এই দেখুন, এটা একটা পিরামিডের ছবি। পিরামিড কিরকম হয়? একটা ট্রায়াঙ্গল টাইপের হয়, তারপরে আবার বিভিন্ন টাইপের হতে পারে, শুধু ট্রায়াঙ্গল টাইপের হবে তা না, পঞ্চভুজ আকৃতির হতে পারে। এই যে দেখুন, এটার ক্ষেত্রে কি হয়েছে? এই যে দেখুন, এটার ভূমিটা কিন্তু পঞ্চভুজ আকৃতি, তাই না? আর বাকি সাইডগুলো, এগুলো সব, এই যে সাইডগুলো, একটা সাইড আমি দেখালাম, এই যে একটা সাইড, এই সাইডটা কি ট্রায়াঙ্গল আকৃতি, তাই না? এইভাবে এটাই কিন্তু পিরামিড। তাহলে এখন আমরা যদি সংজ্ঞাটা দেখি, সংজ্ঞা কি বলছে দেখুন, যে ঘনবস্তুর, তার মানে পিরামিড একটা ঘনবস্তু। ঠিক আছে, ঘনবস্তু কাকে বলে বলুন তো? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, তিনটা জিনিস যার আছে সেটাকে বলা হচ্ছে কি ঘনবস্তু।
যেমন ধরেন যে আমি যদি চিন্তা করি যে একটা খাতার একটা পেজ, সেটার কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা কি আছে? আসলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি উচ্চতা সামান্য হলেও আছে, বাট আপনি যদি একটু থিওরিটিক্যালি চিন্তা করেন, এর কিন্তু উচ্চতা বলতে গেলে আমরা ধরে নিতে পারি যে নাই। তার মানে এটা কি, এটা একটা বস্তু, কি বস্তু? এটা কিন্তু ঘন বস্তু না। ঘন বস্তু হতে হলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকা লাগবে। ওকে, দেখুন এবার কি বলছে, ভূমি 3 বা ততোধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্র, ঠিক আছে, এবং পার্শ্বতলগুলো, পার্শ্বতল কোনটা বলেন তো? এই যে সাইড যেটা, এই যে সাইড যে প্লেনগুলো, তল মানে প্লেন, এই যে সাইড যে প্লেনগুলো, এগুলোকে বলা হচ্ছে হলো পার্শ্বতল। একই বা সাধারণ শীর্ষ বিশিষ্ট ত্রিভুজাকার সমতল ক্ষেত্র। এই যে দেখুন, শীর্ষ সবগুলো সেম না, সবগুলো একটা জায়গাতে আসেই মিলিত হয়েছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ শীর্ষ বা একই শীর্ষ। যদি এরকম হয় তাহলে সেটাকে পিরামিড বলা হয়, বা সেটার আরো একটা নাম আছে শিখর। ওকে, এখন দেখুন, পিরামিড বা শিখর সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ একই শীর্ষবিন্দু এমন একটি ঘনবস্তু যার একটি পৃষ্ঠ সরলরেখী ক্ষেত্র এবং অবশিষ্ট পৃষ্ঠসমূহ ত্রিভুজাকার। মানে আপনি এখানে আমি দুইটা সংজ্ঞা দিয়ে রেখেছি, আপনি ইচ্ছা করলে এই আপনার যে সংজ্ঞাটা সোজা মনে হবে সেই সংজ্ঞাটা আপনি পরীক্ষায় অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে যে পিরামিড কাকে বলে বলুন, বা আপনাকে এমনি যে কোনো মানুষই জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা বলুন তো, আপনি তো পিরামিড সম্পর্কে অনেক কিছু জানেন, তা বলুন তো পিরামিড জিনিসটা আসলে কি, তখন আপনি যেন সেই জিনিসটা বলতে পারেন সেজন্য। ওকে, এখন কি বলছে দেখুন, একটি পিরামিডের ভূমিটা ত্রিভুজাকৃতি হতে পারে, চতুর্ভুজাকৃতি হতে পারে, বর্গাকৃতি হতে পারে, বহুভুজাকৃতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে সেটা ত্রিভুজাকার, বর্গাকার, ষড়ভুজাকার, এরকম টাইপের পিরামিড বলে। এই যে এইটার ক্ষেত্রে এটা কি ছিল বলেন তো? পঞ্চভুজাকৃতি। আবার এটা এমনও হতে পারতো এরকম ত্রিভুজাকৃতি, তারপরে এরকম দেখতে হতে পারতো, তাই না? তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এখন আবার এই যে পিরামিডের ছবিটা আমরা দেখতেছি এখানে, এখন আমরা পিরামিডের কি কি জিনিস রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখি। প্রথমে বলা হচ্ছে কি অক্ষ জিনিসটা কি? শীর্ষবিন্দু এবং ভূমির কেন্দ্রবিন্দু সংযোগ সরলরেখাকে অক্ষ বলে, যেটা আমরা চতুষ্ফলকের ক্ষেত্রে পড়ে এসেছি, সেই সেম জিনিসটাই কিন্তু এখানে। আবার উচ্চতাও দেখুন, চতুষ্ফলকের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি যে শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলে। তির্যক উন্নতি, এটা একটা নতুন টার্ম। তির্যক উন্নতি হলো, তির্যক মানে কি? হেলানো, ঠিক আছে? তির্যক বা হেলানো উন্নতি ইংলিশে স্ল্যান্ট হেড বলা হয়। এটা কি? পিরামিডের শীর্ষ হতে ভূমির কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব। এই যে পিরামিডের শীর্ষ দেখতেছেন, এখান থেকে ভূমির কোনো বাহুর উপর, তো ভূমি এই যে মনে করেন এই যে একটা, এটা হলো পুরোটা ভূমি, মানে নিচে যে পার্টটা আছে ভূমি বেস, তো ভূমির যে কোনো একটা বাহুর উপর, ধরলাম আমরা এই বাহুর উপর, এই যে এখান থেকে যদি আমি একটা কি করি, একটা লম্ব টানি, ঠিক আছে? এই যে মনে করেন যে একটা লম্ব টানলাম, বা এই যে এই কোণা বরাবর দেখুন এই যে একটা লম্ব টানলাম, এটাই হলো তির্যক উন্নতি বা হেলানো উন্নতি। ওকে, এরপরে কি বলছে? পার্শ্বধার, পার্শ্বতলগুলো যে সরলরেখায় ছেদ করে তার দৈর্ঘ্যকে বলা হচ্ছে হেলানো ধার বা পার্শ্বধার। যেমন এই যে এই রেখা বরাবর দেখুন, এই রেখা বরাবর এটা একটা তল, আবার এটা একটা তল, মানে দুইটা তলের মাঝখানে কিন্তু এই যে এটা একটা ধার, একটা সাইড, তাই না? তো এটাকেই বলা হচ্ছে পার্শ্বধার। এই যে এখানে দেখুন, এখানে সুন্দর মতো বলা রয়েছে যে ও এ বি সি ডি ই। এই যে এখানে এই যে পিরামিডের নাম এমন কেন হয়েছে বলুন তো? এই যে ও, তারপরে এ বি সি, তারপরে ই, এটা ডি, ও এ বি সি ডি ই পিরামিড হলো। এটা শীর্ষবিন্দু ও, শীর্ষবিন্দু এই যে শীর্ষবিন্দু ও, উচ্চতা হলো ও এন, উচ্চতা হলো ও এন। আচ্ছা, এখানে আমরা এই একটা পয়েন্ট ধরলাম যে এই যে এখানে তো এটাকে এন ধরলাম, তাহলে দেখুন এই যে ও এন উচ্চতা। পার্শ্বধার হলো ও এ, এই যে একটা পার্শ্বধার ও এ। হেলানো উন্নতি হলো ও এফ, মানে ও ই, এই যে দেখুন এই যে একটা হেলানো উন্নতি ও ই, ঠিক আছে? ওকে, এখন আপনাদেরকে আমি যদি পিরামিড সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিই, পিরামিড সম্পর্কে কিন্তু বলুন তো, বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড তো আমরা একটু আগে দেখলাম, শুনলাম যে সুদানে রয়েছে, তাই না? সুদানে রয়েছে, সুদান একটা আফ্রিকান কান্ট্রি, এখানে রয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে বলুন তো, যে বিশ্বের সবচেয়ে বড় পিরামিডটা কোন জায়গায় রয়েছে? তো ভিডিও আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দিব। তো এখন দেখুন, এখানে আমরা থিওরিতে আবার আসলাম। সমপিরামিড বলতে কি বোঝায় দেখুন, যে পিরামিডের অক্ষ এবং উচ্চতা সমান, অক্ষ এবং উচ্চতা সমান। অক্ষ এবং উচ্চতা কোনটা কি বলুন তো? একটা হলো কি ছিল, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, আরেকটা ছিল শীর্ষ হতে ভূমির মধ্যবিন্দুর উপর অঙ্কিত যে দৈর্ঘ্য, সেটা। ওকে, এই দুইটা যদি সমান হয়, অক্ষ এবং উচ্চতা যদি সমান হয়, তাকে বলা হচ্ছে সমপিরামিড। যেমন আমরা এই যে এইটার ক্ষেত্রে দেখেছিলাম, এই যে আমি দুইটা জিনিস দেখে আপনাদের বলিয়েছিলাম যে একটা হলো এরকম হচ্ছে, আর একটা দুইটাই সেম হচ্ছে। তো এই যে এইটার ক্ষেত্রে এরকম দুইটা যেহেতু সেম হচ্ছে, অক্ষ এবং উচ্চতা সেম হচ্ছে, এইটা হলো সমপিরামিডের একটা বৈশিষ্ট্য হবে। সমপিরামিডের আরো কিছু বৈশিষ্ট্য কি? পার্শ্বধারগুলো হবে সমান এবং পার্শ্বতলগুলো সর্বসম সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এই যে সমদ্বিবাহু হলেই তো আমার এই বাহুটার মিডল পয়েন্ট বরাবর এটা লম্বটা আসবে, তাই না? ওকে,
সুষম পিরামিড কি? যে পিরামিডের ভূমির বাহুগুলো পরস্পর সমান বা ভূমি একটি সুষম সমতল ক্ষেত্র। ভূমিটা যদি সুষম হয়, যেমন মনে করেন যে এটা পঞ্চভুজ, এই পঞ্চভুজটা কি সমান? এটা কিন্তু সমান না। এই যে দেখুন, এই যে ছোট, এটা বড়, তাই না? রেখাগুলো এক একটা আলাদা। বাট আমি যদি সমান করে আঁকতাম, মনে করেন যে একটা চতুর্ভুজ আঁকতাম যার সবগুলো বাহু সমান, ভূমির বাহুগুলো পরস্পর সমান করতাম, এইটার উপর আমি যদি একটা পিরামিড আঁকতাম, এই যে এরকম টাইপের যদি হতো মনে করেন, তাহলে সেটা কি হতো? সেটা একটা সুষম পিরামিড হতো। সমসুষম পিরামিড কি? অক্ষয় এবং উচ্চতা সমান এবং ভূমি সুষম বহুভুজ। ঠিক আছে, অক্ষয় এবং উচ্চতা দুটোই সমান হবে, এই যে মানে সম পিরামিডের বৈশিষ্ট্য থাকতেছে, আবার ভূমি সুষম বহুভুজ মানে সুষম পিরামিডের বৈশিষ্ট্যও থাকতেছে। দুইটা বৈশিষ্ট্য একত্রে মিলে যে পিরামিডের মধ্যে থাকবে সেটা হলো সুষম পিরামিড। এর হেলানো ধার বা পার্শ্বধারগুলো সমান এবং পার্শ্বতলগুলো সর্বসম সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এই যে এই দুইটার কম্বিনেশন হলো এইটা। ঠিক আছে, ওকে। এখন আপনাদের যে প্রশ্নটা করেছিলাম যে সবচেয়ে বড় পিরামিড কোথায় রয়েছে, সবচেয়ে বড় পিরামিড এটা কিন্তু আবার মিশরেই রয়েছে। মিশরের গিজা নামক একটা স্থান রয়েছে, সেখানে রয়েছে খুফুর পিরামিড নামে একটা পিরামিড, যেটা হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পিরামিড। তাহলে এখন চলুন আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকে রয়েছে হলো পিরামিডের ভূমির ক্ষেত্রফল উচ্চতা দেওয়া থাকলে আয়তন তলের ক্ষেত্রফল নির্ণয়ের ব্যাখ্যা। এরকম মানে পিরামিডের আপনার ধরেন যে অঙ্ক কিভাবে আমরা করব, সেই জন্য আমরা যে থিওরিগুলো ডেভেলপ করার জন্য এখন আমরা শুরু করি। তো চলুন প্রথমে দেখি যে একটা আমরা ধরলাম যে একটা ABCD একটা পিরামিড ধরলাম। পিরামিড কিরকম আকৃতির হয় আপনারা অলরেডি জানেন যে এরকম টাইপের একটা হয়, এরকম হয়, তারপরে এইদিকে এরকম হতে পারে, এরকম টাইপের একটা পিরামিড হয়। সেটার ভূমির ক্ষেত্রফল যদি a বর্গ একক হয়, এই যে ভূমিটা যেটা দেখতেছেন এইটার ক্ষেত্রফল যদি a বর্গ একক হয়, ঠিক আছে, ক্ষেত্রফলকে a দ্বারা প্রকাশ করে। কেন বলুন তো? ক্ষেত্রফল, এই যে দেখুন ক্ষেত্রফলের ইংলিশ কি বলুন তো? এরিয়া। এই এরিয়া থেকে a আসছে, ঠিক আছে, এবং উচ্চতা হলো h একক। কিভাবে? h-টা কি হচ্ছে? হাইট। তাহলে দেখছেন নামটা কিন্তু মনে রাখা খুবই সহজ। এখন এই যে যদি ক্ষেত্রফল এবং উচ্চতা এই দুইটা জিনিস আপনার প্রশ্নে দেওয়া থাকে, তখন আপনাকে যদি বলে যে এখন পিরামিডের আপনি কি বের করেন? আয়তন বের করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন বলুন তো? সেক্ষেত্রে আমার সূত্র হলো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করবেন, করে 3 দিয়ে ভাগ করে দিবেন। ওকে, বা আমরা যদি একটু সিম্বলের মাধ্যমে মনে রাখি 1/3 AH, কারণ এই যে দেখেন ক্ষেত্রফল a ধরছিলাম, উচ্চতা h ধরছিলাম, দুইটা গুণ করছি, 1/3 দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে, এবং আয়তন সবসময় কি হয়? ঘন একক হয়। কারণ কি বলুন তো? এখানে এই যে দেখুন ক্ষেত্রফলের মধ্যে কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, মানে এখানে দুইটা জিনিস আছে, তাই না? আর এখানে কি হচ্ছে? উচ্চতা, মানে এখানে আরো একটা আছে, তার মানে উচ্চতা মানে তিনটা গুণফল হলে কি হচ্ছে? ঘন হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এখন দেখুন কি বলে। এখন বলছে যে সম পিরামিডের পার্শ্বতল বা হেলানো তলের ক্ষেত্রফল। হেলানো তল সম্পর্কেও আপনারা অলরেডি আপনাদের আইডিয়া হয়ে গেছে যে সাইড বরাবর যে প্লেনগুলো থাকতেছে সেগুলো হলো হেলানো তল। তো হেলানো তল যেটা, যে কোনো তলেরই কি হয়? ক্ষেত্রফল থাকে, তাই না? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে, মানে যদি সেটা আয়তক্ষেত্র হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পাওয়া যায়। বর্গ হলে কি করতে হয়? বাহু গুণ বাহু দিয়ে ক্ষেত্রফল বের করতে হয়। সেরকম সম পিরামিডের ক্ষেত্রে পার্শ্বতল বা হেলানো তলের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি পরিসীমা ইন্টু হেলানো উন্নতি। এখন এখানে কথা হলো যে বলুন তো ভূমির পরিসীমা জিনিসটা কি, তাই না? এটা এখন আপনাদের প্রশ্নে আসতে পারে। ভূমির পরিসীমা দ্বারা কি বোঝায় বলুন তো? এই যে দেখুন, এই যে সাইড বরাবর যেটা আছে এই টোটাল দৈর্ঘ্যটা হলো পরিসীমা। যেমন এই যে এটা কি? আয়তর ক্ষেত্রে পরিসীমার সূত্রটা কি বলুন তো? দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, কারণ দৈর্ঘ্য 2টা আছে, প্রস্থ 2টা আছে, এরকম ভাবে পরিসীমা বের করতে হয়। তো ভূমির পরিসীমা এটা ডিপেন্ড করে হলো আপনার এটা ত্রিভুজ না চতুর্ভুজ না কি কিসের উপরে, সেই অনুসারে আপনাকে জাস্ট সাইড বরাবর প্রত্যেকটা দৈর্ঘ্য আপনাকে যোগ করতে হবে, তাহলে আপনি পরিসীমা পেয়ে যাবেন। সেটাকে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আরেকটা হলো হেলানো উন্নতি, মানে হেলানো বরাবর যে আপনার হাইটটা রয়েছে সেটা হলো হেলানো উন্নতি, যেটা হলো এল দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? যে পার্শ্বতল বা হেলানো তলের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু পি ইন্টু এল। আবার পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন দেখুন সমগ্র তলের ক্ষেত্রফলের সময় আমরা কি দেখবো? এই যে দেখুন এখানে এখানে আমরা একটা হলো দুই রকম ক্ষেত্রফল আছে, একটা হলো ভূমির ক্ষেত্রফল আর একটা হলো সাইড বরাবর যে ক্ষেত্রফলগুলো সেগুলো। তা এই যে দেখুন ভূমির ক্ষেত্রফল আর সাইড বরাবর মানে পার্শ্বতল বরাবর যে ক্ষেত্রফলগুলো সেগুলো। এখন পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু পি এল, আর ভূমির ক্ষেত্রফল কি? এ। দুটো যোগ করে দিলাম, তাহলে এটা হলো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। আপনাদের যদি পরীক্ষায় মনে করেন যে উচ্চতা দেওয়া আছে, বা মানে কি বলে হেলানো উচ্চতা দেওয়া রয়েছে, বা আপনার ধরেন যে পরিসীমা এরকম কিছু দেওয়া রয়েছে, দিয়ে আপনাকে বললো যে এখন পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করুন, আশা করি আপনারা খুব সহজেই সেটা অ্যান্সার করতে পারবেন। এই যে দেখুন এখানে আমরা জিনিসটা কিন্তু ব্যাখ্যা করে বলেছি যে কোনটা তারা কি বুঝাইছে। চলুন এখন আমরা একটা ম্যাথ করি এটার উপরে, তাহলে আপনাদের কনসেপ্টটা আরো ভালো মতো ক্লিয়ার হবে। দেখুন কি বলছে। সম পিরামিড, এটার কি বলছে? একটা ভূমি আছে যেটা 12 সেন্টিমিটার
একটা বর্গাকার ক্ষেত্র, ঠিক আছে। আয়তন হলো 576 ঘন সেন্টিমিটার। তাহলে উচ্চতা কত? উচ্চতা কি আপনাদের মনে আছে যে উচ্চতার সূত্রটা কি ছিল, মানে কি বলে আপনাদের কি আয়তনের সূত্রটা কি ছিল বলুন তো? আয়তন সমান 1/3 ইন্টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে 1/3 AH, এটা তো সূত্র ছিল আমাদের, তাই না? আর এখন এখানে দেখুন আয়তন 576 দেওয়া রয়েছে, তো ঠিক আছে আমি 576 আয়তনের নিচে লিখলাম। এরপরে কি বলছে? ভূমি 12 সেন্টিমিটার এবং আরেকটা কি বলছে? বর্গাকার ক্ষেত্র। বর্গক্ষেত্রের কি বলে ক্ষেত্রফল কেমন করে বের করতে হয় আপনারা কি জানেন? বর্গের ক্ষেত্রফল মানে হলো বাহু গুণ বাহু, যেহেতু এক্ষেত্রে সব মানে সব বাহুই সমান, এজন্য বাহু গুণ বাহু। অর্থাৎ যে কোনো একটা বাহুর আপনি যদি যে ইয়াটা আছে সেটাকে যদি আপনি স্কোয়ার করেন, বাহু গুণ বাহু মানে কি বাহু স্কোয়ার। তো এই যে দেখুন একটা বাহু 12, এটাও 12, এটাও 12, এটাও 12, তাই না? এখন ক্ষেত্রফল কি হবে? 12 গুণ 12, মানে 12 গুণ 12, 12 স্কোয়ার কত হয় বলুন তো? 12 স্কোয়ার হলো 100, এই যে 12 গুণ 12 মানে হলো 12 বারং 144, তাই না? তাহলে দেখুন 576 সমান 1/3 এ হলো 144। এই স্টেপ বের করতে হবে, পারবেন না পক্ষান্তর করে দিব, হয়ে যাবে। এই যে দেখুন জিনিসটা কেমন করে, ফার্স্ট আমি ক্ষেত্রফলটা বের করলাম, উচ্চতা আনলাম, এই যে উচ্চতাটা যেহেতু দেয়া নেই সেক্ষেত্রে আমি এখানে এইচ ধরে নিলাম, এই যে দেখুন এখানে এইচ লিখছি আমি। এরপরে আমি সূত্রের মধ্যে বসালাম, বসানোর পরে এই যে দেখুন এখানে কি হচ্ছে বলুন তো? এই যে এটা ইয়া হচ্ছে 3 4 12, 2 24, 3 8 24 হইলো। তারপরে এই 48টা এখন কি হবে? পরের লাইনে এই যে নিচে ভাগ হয়ে যাবে, তাই না? কারণ গুণ আছে, ভাগ হয়ে যাবে। এই যে ভাগ হয়েছে, ভাগ হয়ে দেখবেন যে 48 স্কোয়ার করলে 576 আসে। তো এখান থেকে এইচ ইকুয়াল কত হলো? 48 চলে আসলো, তাই না? ওকে, না এটা এইচ ইকুয়াল 48 না, এটা এইচ ইকুয়াল হবে কত? 12 হবে। তো এই যে 12 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে এই ধরনের সিলি মিস্টেক কিন্তু আপনারা করবেন না। এই যে এখানে যেরকম মিস্টেকগুলো হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় এগুলো করবেন না। ওকে, এখন দেখুন তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 12 সেন্টিমিটার। ওকে, এখন কি বলছে? একটা চতুষ্ফলকের ভূমি ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া রয়েছে। এ বলছে এই যে এর আয়তন এবং পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, এই যে দেখুন একটা চতুষ্ফলকের ছবি আমরা দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে এখন বলছে যে ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা দেওয়া রয়েছে, এখন আয়তন এবং পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কেমন করে বের করবো? তো এটা একটা চতুষ্ফলকের ভূমির ক্ষেত্রফল হলো a বর্গ একক, সেম আমরা আগের মতো করেই ধরে নিচ্ছি ক্ষেত্রফল a বর্গ একক হয়, উচ্চতা h একক, এটা আমরা ধরে নিলাম। ধরে এখন এই যে দেখুন চতুষ্ফলকের আয়তন, আমাদের এই সূত্রটা দরকার। চতুষ্ফলকের আয়তন যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে সমান 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সেম না? আগেরটা কিন্তু আমরা সেম জিনিস লিখছিলাম যে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাই না? চতুষ্ফলক আর পিরামিডের মধ্যে কিন্তু অনেকটা সেম রয়েছে, এই জন্য কিন্তু সূত্রটা একই রকম হয়ে গেছে। আর ক্ষেত্রফল কি হলো দেখুন তো? 4টি তলের ক্ষেত্রফলের সমষ্টি সমান। আমরা ওই যে সমগ্র তলের ক্ষেত্রফল যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে ভূমির ক্ষেত্রফল যোগ সাইডের যে হেলানো যে ক্ষেত্রফলগুলো সবগুলো যোগ করে, এখানে কিন্তু সেটার সাথে এখন মিল আছে। এখানে 4টা তল, যেহেতু চতুষ্ফলক তার মানে কি 4টা তল রয়েছে, তো 4টা তলের আপনি প্রত্যেকটা ক্ষেত্রফল বের করবেন, করে সেটাকে আপনি যোগ করবেন, তাহলে দেখবেন যে আপনার চতুষ্ফলকের ক্ষেত্রফল পেয়ে যাবেন। এখন একটা সমসুষম ত্রিভুজের হেলানো উচ্চতা এবং হেলানো ধার আমরা নির্ণয় করব। এই যে দেখুন সমসুষম ত্রিভুজের ক্ষেত্রে হেলানো উচ্চতার সূত্র হলো L সমান h√h² প্লাস r², ঠিক আছে। এখানে বলুন তো এখানে কোনটা দ্বারা কি বুঝিয়েছে? L দ্বারা হেলানো উচ্চতা বুঝিয়েছে। হেলানো উচ্চতা মানে এই যে সাইডের যে উচ্চতাগুলো এগুলো। এরপরে h মানে হাইট, আর মানে কি রেডিয়াস, অর্থাৎ এই বরাবর এখানে একটা বৃত্ত যদি আমি আঁকি এই যে ভূমি বরাবর, তাহলে এই যে দেখুন এই যে আর মানে রেডিয়াস মানে কি ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ বলতে কি বোঝায়? একটা এই যে বৃত্তের আপনার সেন্টার বা কেন্দ্র থেকে এই যে পরিধির উপর যে কোনো বিন্দুতে একটা সংযোগ যে রেখাটা, সেটাই হলো কি সরলরেখা, একটা সংযোগ রেখা হলে সেটাই হলো ব্যাসার্ধ, তাই না? আপনারা এটা খুব আগে থেকেই খুব ভালো মতো আপনাদের জানার কথা, ব্যাসার্ধ। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু জিনিসটা বলা রয়েছে যে ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ। কেন ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ? কারণ ভূমির মধ্যে কিন্তু আমার এই বৃত্তটা হতে হবে, এই যে বাইরে চলে যাওয়া যাবে না, ভূমির একদম ভিতর বরাবর হতে হবে, ঠিক আছে। ভূমির সবগুলো পয়েন্টকে স্পর্শ করে, এরকম করে মানে সবগুলো বাহুকে স্পর্শ করে জিনিসটা বৃত্তটা হতে হবে। ওকে, এখন হেলানো ধারের দৈর্ঘ্য। হেলানো ধার মানে কি? হেলানো সাইড বরাবর যে একটা হেলানো উচ্চতা মানে হলো এই যে আপনার লম্ব যেটা, আর ধার হলো যে সংযোগ রেখা যেটা। তো এটার ক্ষেত্রে কি বলছে? √h² প্লাস r²। এখানে হলো এই যে দেখুন সেম সূত্র, এটার কিন্তু 8টা বড় হাতের হয়ে গেছে। এখানে বলছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্ত মানে কি? যে সাইড বরাবর যেটা যাবে, সাইড বরাবর, ঠিক আছে। মানে এই যে অন্তর্বৃত্ত হলো ভিতরে আছে আর পরিবৃত্ত হলো বাহিরে রয়েছে, ঠিক আছে। ওকে, এখন পিরামিডের শাস্তাম বা শীর্ষ পিরামিড। তার আগে আপনাদের বলে নিই যে সবচেয়ে বড় পিরামিড কোথায় ছিল? গিজার খুফু পিরামিড, তাই না? এখন আপনাদের পিরামিড সম্পর্কে আরো একটু যদি ইনফরমেশন শেয়ার করি যে আপনারা কি স্ফিংসের নাম শুনেছেন? স্ফিংস, HPHINX,
স্ফিংস। স্ফিংস ছিল একজন রাক্ষস, ঠিক আছে। সে কি করতো, সে তার আমলে, সে এটা হলো আপনার পৌরাণিক অনেক কাহিনী, এটা আসলে সত্যি মিথ্যা যাচাই করা আমাদের কথা না, বাট আমরা হলো জাস্ট যেটা ওদের ইতিহাস, এই জন্য আমরা জিনিসটা জেনে নিই যে স্ফিংস ছিল একটা রাক্ষস টাইপের রাক্ষস। তার বডিটা আপনার আকৃতিতে ছিল হলো তার মানে শরীরের উপরের অংশটা ছিল হলো একজন মহিলা মানুষের মতো, এবং শরীরের নিচের অংশটা ছিল হলো আপনার সিংহের মতো, ঠিক আছে। এইরকম একটা আকৃতির একটা আপনার দৈত্যাকার একটা রাক্ষস ছিল। এবং সে কি করতো, সে হলো তার পথে যে কোনো মানুষকে পেলেই সে তাদেরকে দাঁড় করতো, দাঁড় করে তাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করতো। ধাঁধাটা জিজ্ঞেস করার পরে সেটা ছিল এতই কঠিন একটা ধাঁধা ছিল যে কেউ অ্যান্সার দিতে পারতো না, এবং যে অ্যান্সার দিতে পারতো না তাকে স্ফিংস কি করতো, ধরে খেয়ে ফেলতো, মেরে ফেলতো, ঠিক আছে। এইভাবে সে অনেক মানুষকে মেরে ফেলেছে, স্ফিংসের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন একদিন সেখানে একজন জ্ঞানী লোক আসলো, সে আসার পরে তাকেও যখন স্ফিংস ধরে সেই প্রশ্নটা জিজ্ঞেস করলো, ধাঁধাটা বললো, তখন সে অ্যান্সার দিয়ে দিল। এখন স্ফিংস তার নিজের ধাঁধার উত্তরটা শুনে সে কি করলো, সে নিজেকে হত্যা করে ফেললো। স্ফিংসের কাহিনীটা কই থেকে আসলো, স্ফিংসের আপনারা যদি দেখেন যে আপনারা পিরামিডের যখন ছবিগুলো দেখবেন, তখন দেখবেন যে সেখানে একটা পিরামিডের ছবি দেখবেন যে সেটা পিরামিডের মতো না, মানে সেটা একটু দেখতে একটু সিংহের মতো একটা চেহারা, এরকম একটা সিংহের মতো চেহারা না, এরকম একটা পিরামিড আছে অনেক বড় সড়ো আকৃতির। আপনারা যদি কখনো মিশরের পিরামিড সম্পর্কে ইউটিউবে সার্চ দেন বা স্ফিংস লিখে যদি সার্চ দেন, দেখবেন আপনারা জিনিসটা পেয়ে যাবেন। তো এই যে এটা হলো স্ফিংসের পিরামিড, ঠিক আছে। তো এই স্ফিংসই হলো এই গল্পটা আর কি, মানে এই কাজটা করতো, ধাঁধা জিজ্ঞেস করতো, বলতো। এখন আপনাদেরকে আমি ধাঁধাটা বলি, দেখি আপনারা কয়জন অ্যান্সার দিতে পারেন। যদিও আসলে কিন্তু খুবই সোজা, বিকজ এই ধাঁধাটা আমার মনে হয় আপনারা ছোটবেলায় ম্যাক্সিমাম মানুষই ধাঁধাটা শুনে আসছেন। আচ্ছা, প্রশ্নটা কি? ধাঁধাটা ছিল এমন যে, এমন একটা জীবের নাম বলো যে জীবটা সকালবেলা 4 পায়ে হাঁটে, দুপুরবেলা 2 পায়ে হাঁটে, সন্ধ্যাবেলায় 3 পায়ে হাঁটে। এই জীবটা কে, সেটা আপনাদের অ্যান্সার বলতে হবে। এটাই হলো স্ফিংসের ধাঁধা। ওকে, তো এখন চলুন আমরা স্ফিংসের ধাঁধার অ্যান্সার কি হবে সেটা আমরা নেক্সটে বলবো। আপনারা আমার সাথেই থাকুন। আমরা ততক্ষণে আমরা পিরামিডের ফার্স্ট আমরা ছিন্ন শীর্ষ পিরামিড সম্পর্কে একটু আলোচনা করে আসি। এই দেখুন একটা পিরামিডের ছিন্ন শীর্ষ পিরামিড একটা ছবি আঁকা হলো। এটা জিনিসটা কি বলছে, এই যে দেখুন, এটা পিরামিডটা আসলে এই যে এরকম উপরে এরকম থাকার কথা না, কিন্তু কি করছে, উপরের পার্টটা কেটে ফেলছে। উপরের পার্টটা কেটে ফেলে নিচে যে পার্টটা থাকলো, এটা কি বলা হয়, ছিন্ন শীর্ষ পিরামিড বা ফ্রাস্টাম। ওকে, দেখুন, ভূমির সমান্তরাল করে কেটে ফেললে নিচের যে অংশ পাওয়া যাবে তাকে ছিন্ন শীর্ষ পিরামিড, মানে কি শীর্ষটা ছিন্ন করে ফেলা হয়েছে, তাকে বলা হচ্ছে ছিন্ন শীর্ষ বা পিরামিডের ফ্রাস্টাম বলা হচ্ছে। প্রান্তদ্বয় পরস্পর সমান্তরাল দুটি সদৃশ বহুভুজ, এই দেখুন, এই যে একটা, এই যে বহুভুজ, এইদিকে বহুভুজ, বহুভুজ মানে এটা বিভিন্ন আকৃতির হতে পারে, এই জন্য বলা হয়েছে বহুভুজ। পার্শ্বতলগুলো ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়াম বলতে কি বোঝায় বলুন তো? চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, এর মধ্যে ট্রাপিজিয়াম প্রকারভেদটা হলো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। এই যে দেখুন, আমি যদি একটা ছবি আপনাদের দেখাই, এই যে এক জোড়া বাহু, এই বাহু এবং এই বাহু কি সমান্তরাল, তাই না? সমান্তরাল, সমান কিন্তু বলিনি, সমান আর সমান্তরালের মধ্যে পার্থক্য রয়েছে। সমান মানে দুইটাই সমান হতে হবে, তাই না? দুইটা বাহু সমান। আর সমান্তরাল মানে কি, যে বড় ছোট হতে পারে, বাট দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কখনো হবে না, কমবে না বা বাড়বেও না। মানে এই দুইটা রেখা কোনোদিন কি সেট করবে না, যাইতে থাকবে বাট সেট করবে না। এটাকে বলা হয় কি, সমান্তরাল। তো ট্রাপিজিয়ামের হলো এক জোড়া বাহু সমান্তরাল, আর সামন্তরিকের ক্ষেত্রে 2 জোড়া বাহু ছিল সমান্তরাল। এই যে এরকম সামন্তরিকের ক্ষেত্রে কি ছিল, এই যে এই বাহু, এই জোড়া বাহু এবং এই জোড়া বাহু দুইটাই সমান্তরাল ছিল। তাহলে এই হলো ট্রাপিজিয়াম এবং সমান্তরালের মধ্যে কি বলে, সামন্তরিকের পার্থক্য। তো ওকে, এখন এই যে পিরামিডের একটা ফ্রাস্টামের আমরা যেখানে বললাম যে সদৃশ পঞ্চভুজ, মানে সাইডগুলো সবগুলো পঞ্চভুজ, ঠিক আছে। ওকে, যেখানে A1 এবং A2 প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল হলো, এই যে এখানে দেখুন, এই যে প্রান্তদ্বয়ের উচ্চতা বা প্রান্তদ্বয়ের লস দূরত্বকে h দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো সেইভাবে এই যে এই ইকুয়েশনটা আপনাদের আলটিমেটলি মনে রাখতে হবে যে v সমান হলো h/3 ইন্টু A1 প্লাস A2 প্লাস রুট ওভার A1 A2, ঠিক আছে। ওকে, তাহলে এই সূত্রটা দিয়ে আপনারা কি করতে পারবেন, পিরামিড বা ফ্রাস্টামের আয়তন বের করে ফেলতে পারবেন, যেখানে A1 এবং A2 হলো প্রান্তদ্বয়ের ক্ষেত্রফল এবং h হলো উচ্চতা। তো এখন এটা সম্পর্কে আমরা আরো একটু যদি দেখি, যে এটাও কিন্তু একটা আপনার কি বলে, ছিন্ন শীর্ষকোণ বা কোণের ফ্রাস্টাম। তো এটার ক্ষেত্রে কোণের ফ্রাস্টামের আয়তনটা কি হলো, এটা হলো এই যে দেখুন, পাই h/3 ইন্টু r স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস আর এটা হলো, যেহেতু এটা বৃত্তাকার আকৃতির, আগেরটা কিন্তু চতুর্ভুজ পঞ্চভুজ আকৃতির ছিল, বাট এটা কিন্তু বৃত্তাকৃতির, এই জন্য এটার ক্ষেত্রে একটু ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, ছিন্ন শীর্ষকোণ বা কোণের ফ্রাস্টাম, ঠিক আছে। এটা হলো একটা কোণাকার আকৃতি হয়ে গেছে, এই জন্য এটা। তো এখানে আর এবং আর হলো কোণের প্রান্তদ্বয়ের ব্যাসার্ধ, ঠিক আছে। বড় আর এবং ছোট আর, এটা আপনার পড়ার সময় কিভাবে বলবেন যে বড় আর ছোট আর, ঠিক আছে। এবং এই ছিল উচ্চতা। এখন আমরা
অঙ্ক করার আগে চলুন প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে একটু দেখে নিই। প্রয়োজনীয় সূত্রাবলীর মধ্যে আমরা এক নজরে দেখে নিই যে পিরামিডের আয়তন, যেটা আপনাদের একদম প্রথমেই পড়ানো হয়েছে, যে 1/3 ইন্টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এরপরে ছিল সম পিরামিডের 500 তল বা হেলানো তলের ক্ষেত্রফল ছিল 1/3 ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উন্নতি, যেটাকে হাফ কি বলে 1/3 ইন্টু পিএল বলা হতো। তারপরে ছিল হলো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল, দুটো যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যেত, এই যে, ঠিক আছে। তারপরে ব্যাসার্ধ, উচ্চতা, হেলানো উচ্চতা, ক্ষেত্রফল সবকিছু দেওয়া থাকলে সেটা এই যে এরকম হতো। এই যে দেখুন, হেলানো উচ্চতা, আয়তন, তারপরে এই যে হেলানো উচ্চতা, আয়তন, হেলানো ধারের দৈর্ঘ্য, তারপরে ফ্রাস্টামের আয়তন, তারপরে হলো চতুষ্টলকের জিনিসপত্র দেওয়া থাকলে তাহলে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, ঠিক আছে। এই সূত্রগুলো আপনারা এক নজর দেখে নিলেন। পরীক্ষার আগে অবশ্যই আপনারা খাতায় এই জিনিসটা নোট করে নেবেন, যেন আপনাদের পরীক্ষার আগে জাস্ট এই যে এইভাবে জাস্ট মানে একবার চোখ বুলিয়ে নিলেই যেন আপনাদের সূত্রগুলো সব মনে থাকে। বিকজ আপনি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবেন তার আগে আপনার অনেকগুলো চ্যাপ্টার পড়া হয়ে যাবে এবং সবগুলো চ্যাপ্টারের অনেকগুলো সূত্র দেখবেন আপনার মাথার মধ্যে নাও থাকতে পারে। এই জন্য আপনারা অবশ্যই কি করবেন, একটা নোট করে রাখবেন এবং অঙ্ক আপনার কাছে যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আপনি কি করবেন, নোট খাতায় তৈরি করে রাখবেন। বিকজ বইয়ে কিন্তু অনেকগুলো সংক্ষিপ্তভাবে করা থাকে বা অনেক লাইন সহজে বোঝা যায় না। আপনি যদি নিজে অঙ্কটা যদি নিজে নোট খাতায় করে ফেলেন, আপনি নিজের একবার চর্চা করা হলো, এই প্র্যাকটিসটা আপনার কাজে দিবে। এবং সাথে আপনি কিভাবে করলে আপনার জন্য সুবিধা হয়, আপনি নিজের নোট খাতা দেখতে আপনার কিন্তু বইয়ের চেয়ে অনেক গুণ সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য এইভাবে করলে দেখবেন যে আপনি খুব ভালো করতে পারবেন। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখে, এই যে দেখেন সূত্রাবলী, ইংলিশে বলা হয়েছে ফর্মুলা। এটা কিন্তু একটা মানুষ অনেকে ভুল করে, ঠিক আছে। এখানে আপনি একটু ইংলিশ আপনাদের একটু দেখাই যে ফর্মুলা মানে হলো সূত্র, ঠিক আছে। এইটার বহু বচন মানে সূত্রাবলী। ইংলিশ কি বলুন তো? সূত্রাবলী ইংলিশ হলো ফর্মুলাস, ফর্মুলি, এরকম কিছু না। ফর্মুলাই মানে লাস্টে একটা ই হবে, ঠিক আছে। দেখছেন আপনাদের পরের মাঝখানে আমি কত কিছু টিপস শিখাই দিলাম, তাই না? চলুন এখন আমরা পিরামিড সম্পর্কিত গাণিতিক কিছু সমস্যাবলী সমাধান করব। তার আগে আপনাদেরকে আবার একটু পিরামিড সম্পর্কে একটু জ্ঞান দিয়ে নেই। সেটা হলো যে পিরামিড কেন তৈরি করা হতো বলুন তো? পিরামিড তৈরি করার উদ্দেশ্য ছিল মিশরে, সেই সময়কার ছিল হলো মিশরের রাজা, যাদেরকে ফারাও বলা হতো। PHARAOH, ফারাও, বা সেখান থেকে ফেরাউন কথাটাও কিন্তু এখান থেকে আসছে। ফেরাউন বলতে কিন্তু একজন নির্দিষ্ট মানুষকে বোঝায় না। আপনারা ইসলাম ধর্মের যারা আছেন, আমাদের কাছে কি মুসা আলাইহিস সালাম তিনি একজন নবী এবং রাসূল, এবং তার সময় কিন্তু ফেরাউনের সাথে তার একটা এনকাউন্টার হয়েছিল, আমরা জানি। তো এখন ফেরাউন বলতে কিন্তু একজন নির্দিষ্ট লোককে বোঝায় না। ফেরাউন হলো সেই সময়কার যে রাজারা ছিল তাদের উপাধি ছিল হলো ফেরাউন। যেমন মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল তাকে বলা হয় হলো রামসিস টু। আমার বানানটা সম্ভবত এরকম, রামসিস টু এরকম হবে আর কি। আপনারা কি জানেন যে এই যে বলে ফেরাউন মানে রামসিস টু, যে সে নীল নদে, সে কোথায় মারা গেছে? নীল নদে মারা গেছে। নীল নদে মারা যাওয়ার পরে আল্লাহ কি করছে, তাকে জীবন্ত মমি হিসেবে তৈরি করে রেখে দিয়েছে আমাদের মানে একটা কি হিসেবে, একটা নিদর্শন হিসেবে। এই মমিটা আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনারা মমিটা পাবেন। এবং নর্মালি কিন্তু মমি আপনার কি করতে হয়, অনেক কষ্ট করতে হয় একটা মমিকে আপনার ঠিকঠাক মতো রাখার জন্য। তারপরেও কিন্তু মমি কিন্তু পচে গলে শেষ হয়ে যায়, ঠিক আছে। বহু বছর আগের মমিগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে সারা শরীরে ব্যান্ডেজ করা, অনেক খারাপ অবস্থা, তারপরেও কিন্তু সেগুলো টিকে রাখা সম্ভব হয় না। বাট এই যে আল্লাহ যেটাকে নিজে এসে মমি করে রাখছে, এটা কিন্তু কোনো ওষুধ বা কোনো কিছু তৈরি দিয়ে তাকে আপনার করা হয়নি। সেটা কিন্তু অলরেডি সেটা ওই অবস্থায় গেছে এবং ওই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো আল্লাহর একটা নিদর্শন, ঠিক আছে। তাই এখন চলুন আমরা যেটা বলতেছিলাম যে কেন পিরামিড তৈরি করা হতো। পিরামিড তৈরি করার উদ্দেশ্য ছিল হলো, প্রাচীনকালের রাজারা মনে করতেন যে তারা মানে পরকালে মানে মৃত্যুর পরের জীবনে তারা মানে কি বলে সুখে থাকতে পারবেন না, মানে অনন্ত জীবন পাবেন না, মানে ভালোভাবে থাকতে পারবেন না যদি না তাদের শরীরের কোনো সমস্যা হয়, শরীরে যদি কাটা ছেড়ে কিছু হয়ে যায় তাহলে। এই জন্য তারা কি করতো, তাদের নিজেদের শরীর যেন নষ্ট না হয় মৃত্যুর পরেও, এই জন্য তারা কি করতো, নিজেদেরকে মমি বানিয়ে ফেলতো, মমি বানিয়ে পিরামিডের মধ্যে ঢুকে দিত। এবং এই পিরামিডের মধ্যে রাজার কফিনকে যখন রাখা হতো, সাথে কিন্তু রাজার ধন সম্পদগুলোও তাকে রাখা হতো, সুন্দর বিছানা বানানো হতো, অলঙ্কার দিয়ে অনেক কিছু করা হতো। মানে রাজা তার ধন সম্পদ নিয়ে সে গেল, আখিরাতের পানে গেল, এরকম একটা ব্যাপার ছিল। এই জন্য কিন্তু সে সময় কিন্তু পিরামিডের অনেক চুরিও হতো, ঠিক আছে। আগে কিন্তু পিরামিডে কিন্তু মানুষকে ঢুকতে দেওয়া হতো, অনেক পিরামিডে অনেক দূর পর্যন্ত ঢুকতে দেওয়া হতো, কিন্তু আস্তে আস্তে জিনিসটা কিন্তু কমে গেছে। পিরামিডে এখন ঢুকতে দেওয়া তেমন একটা হয় না, মানে বেশি দূর পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। বিকজ এই যে, এবং আপনারা আগে কিন্তু পিরামিডের ভিতরে ঢুকলে কিন্তু সেখানে ওই যে লক করা দরজা পাইতেন, যেটার মধ্যে আপনার অনেক ধন সম্পদ পাওয়া যেত। বাট এখন কিন্তু জিনিসগুলো কমে গেছে, বিকজ এই যে চোরেরা এসে কি করতো, সুড়ঙ্গ কেটে চুরি করে ফেলতো, চুরি করে জিনিসপত্রগুলো নিয়ে যেত, মানে ধন সম্পদ সবকিছু নিয়ে যেত।
আচ্ছা, এখন ভূমি কেমন করে বানাই সেই প্রক্রিয়াটা সম্পর্কেও আমি আপনাদের কিছু আইডিয়া দিব, আপনারা আমার সাথে থাকুন। এখন দেখুন, প্রথমে আমরা আপনাদের প্রশ্ন সম্পর্কে একটু পড়াশোনায় আসি। আপনাদের প্রশ্ন 3 রকম হয়ে থাকে, প্রথমে অতি সংক্ষিপ্ত, এরপর সংক্ষিপ্ত এবং রচনামূলক, 3টা টাইপের প্রশ্ন হয়ে থাকে। প্রথমে চলুন আমরা আপনাদের কমন উপযোগী অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। অতি সংক্ষিপ্ত মানে বোঝা যাচ্ছে একটু খুব ছোট, জাস্ট 1 লাইন 2 লাইনের প্রশ্ন হবে, অ্যান্সার হবে, এরকম টাইপের হবে। তা প্রথমে এই যে সূত্রটা কি, পিরামিডের আয়তনের সূত্র লেখো, এটা হলো আপনার প্রথম প্রশ্ন। আপনাদের অলরেডি আমি জানি যে আপনাদের মনে আছে যে 1/3 ইন্টু AH, এটাই হলো পিরামিডের আয়তনের সূত্র, যেখানে A মানে ভূমির ক্ষেত্রফল, H মানে হলো উচ্চতা। চতুষ্ফলকের আয়তনের সূত্র এই যে দেখুন সেম, একটা পিরামিডের ভূমির ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, আয়তন কত, ওই যে সূত্রটা একটু আগে আমরা প্রুফ করে আসলাম, ওই সূত্রটাই, তাই না? ওই সূত্রটার মধ্যে এই যে বসালেন, A এর ভ্যালু এই যে 50 দেয়া আছে, আবার H এর ভ্যালু হলো এই যে 15 দেয়া আছে, দুইটা বসালেন, গুণটুন করলেন, করে দেখেন যে অ্যান্সার চলে আসলো। খুবই সোজা অঙ্ক। নেক্সট আবার কি, A ধার বিশিষ্ট চতুষ্ফলকের আয়তনের সূত্রটা লিখো, ওই যে একটু আগে কিন্তু আমরা দেখলাম, তাই না? এই যে দেখুন, এই যে ঠিক আছে, আয়তন এবং ভূমির ক্ষেত্রফল, উচ্চতা, এখানে কিন্তু 3টা সূত্র আপনাদের জন্য আরো বেশি করে দেওয়া হয়েছে যেন আপনাদের আরো সুবিধা হয়। ঠিক আছে, এই যে ঠিক আছে, ওকে। এখন কি বলছে, 12 সেন্টিমিটার উঁচু একটা পিরামিড। আর 12 সেন্টিমিটার উঁচু মানে কি, এটা কি দ্বারা রিপ্রেজেন্ট করবো বলুন তো? H মানে হাইট, উচ্চতা। 11 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 7 সেন্টিমিটার গ্রন্থ বা প্রস্থ, একই কথা, একটি আয়তাকার ভূমির ওপর দণ্ডায়মান। আয়তক্ষেত্রে যেটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে, এর আয়তন কত? এখন আপনারা কি এখানে আপনাদের সূত্রটা কি এখনো মনে আছে না? হাফ কি বলবো, 1/3 ইন্টু AH। তো এখন কি লাগবে, A লাগবে আর H লাগবে। H কিন্তু অলরেডি আমরা জানি কত, 12। A কত বলুন তো? বলছে যে একটা আয়তক্ষেত্র, এরকম টাইপের হবে পিরামিডটা। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলুন তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 11, প্রস্থ হলো 7, তা 7 11 কত? 77, তাই না? এই যে দেখুন, ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। ভূমির ক্ষেত্রফল পেলাম, উচ্চতা তো জানি, তাই না? আমি গুণ করে দিলাম, শেষ। দেখছেন কত সোজা। বর্গাকার ভূমি বিশিষ্ট একটি পিরামিডের উচ্চতা রয়েছে, ভূমির পরিসীমা দেওয়া রয়েছে। এখন আয়তন কত? এটা কিন্তু খুবই সোজা। এখানে ভূমির পরিসীমা যেহেতু দেওয়া রয়েছে, পরিসীমা থেকে আমার এখানে কি দরকার? A দরকার, তাই না? H কিন্তু এই যে দেওয়া আছে, এটা দরকার আমাদের। তো এখন পরিসীমা থেকে কিন্তু আমি এটা কেমন করে বের করতে পারি বলুন তো? পরিসীমা মানে বর্গক্ষেত্রে কি 4 বাহু সমান না? তাহলে এই 20 কে আপনি যদি 4 দ্বারা ভাগ করেন, তাহলে কি একটা বাহুর দৈর্ঘ্য পাবেন না? কত হলো? 5। তাই একটা বাহুর দৈর্ঘ্য যদি পাই, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কয়ার মানে 5 স্কয়ার, 5 5 কত? 25। তো 25 হয়ে গেল, আর সাথে উচ্চতা 6 আছে, তাহলে 6 25 150, তার সাথে এই যে কি হচ্ছে দেখুন, সেখান থেকে আসতেছে 150টা, এই যে 3 দ্বারা ভাগ করা হবে, বিকজ 1/3 H, তো 50 হয়ে গেল, তাই না? ওকে। এখন সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে আমরা যাই। এটা একটু বড় টাইপের প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে দেখেন, বিকজ এই নাম্বার তোলার মেইন জায়গায় এবং মানুষ যেখানে ভুল করে সেগুলো কিন্তু এই টাইপের প্রশ্নগুলোতেই, সংক্ষিপ্ত এবং রচনামূলক, এখানেই কিন্তু আপনার মেইন খেলাটা হবে। ওকে, তো এখন দেখুন কি বলে, 10 মিটার 12 মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজাকার ভূমির উপর একটা পিরামিড অবস্থিত, উচ্চতা দেওয়া রয়েছে, আয়তন কত? ঠিক আছে, তো ঠিক আছে, আমরা চলুন দেখি। এই যে পিরামিডটা এরকম আকৃতির হবে, তো এটার 3টা বাহু কত কত সেটা আমরা কি কি আছে সবকিছু আমরা লিখে নিলাম। ঠিক আছে, এই যে হলো, এখন এখানে আমরা এই দুইটাকে আমরা কি করলাম, এই দুইটাকে আমরা কি বললাম, ভূমি এবং দৈর্ঘ্য এবং প্রস্থ হিসেবে ধরলাম, আর এই যে 12 যেটা, এটাকে আমরা হাইট হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, ধরে এটা এখান থেকে আমরা কি করতে পারি বলুন তো? একটা ত্রিভুজের আমরা এখানে ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? 1/3 AH ক্ষেত্রফল বের করতে হবে। এখন দেখুন, ক্ষেত্রফল বের করার সূত্রগুলো কি আপনাদের মনে আছে? যে একটা মনে করেন যে ত্রিভুজ, সেটা যদি সমকোণী হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি বলুন তো? সমকোণ মানে একটা সমকোণ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে কি আমরা ওই সূত্র অ্যাপ্লাই করবো? না, এখানে আমাদের সমকোণের কথা বলেনি, তো এটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। এটা আমরা একটা দেখতেছি কি, যে দুইটা বাহু যেহেতু সমান, এটা আমরা সমদ্বিবাহুর সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা কি? b/4 ইন্টু √4a² মাইনাস b²। ঠিক আছে, আর এখানে আমরা আরো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো, যেটা হলো আপনার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব, সেটা হলো এই যে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যেখানে s হলো অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। এখন বলুন তো এখানে পরিসীমা কত হবে? 12 কি বলে, এই যে 10 10 12, তাই না? 10 10 12। তো ঠিক আছে, এটাকে তো আমরা হাইট ধরতেছি না, হাইট এখানে দেওয়া আছে, এটা হলো হাইট, এই যে 10 10 12। তো 10 10 12 যেহেতু, তার মানে এটার আপনার পরিসীমা কত হবে? 12 22 32, তাই না? 3টা যোগ, এবং অর্ধ পরিসীমা যেহেতু আমি বললাম এস মানে হলো অর্ধ পরিসীমা, যেহেতু অর্ধ পরিসীমা এই জন্য 2 দ্বারা ভাগ করা হয়েছে, করলাম। A B C এগুলো হলো 3টা বাহুর দৈর্ঘ্য, মানে
অর্ধ পরিসীমা যে 16, এখান থেকে 3টা বাহু দৈর্ঘ্যকে বিয়োগ করব। 16 বিয়োগ 10 ইন্টু 16 বিয়োগ 10 ইন্টু 16 বিয়োগ 12। দেখুন এই যে, ঠিক আছে, সবগুলো এই যে করলাম, 16 বিয়োগ 10, 16 বিয়োগ 10, 16 ইন্টু 12 বিয়োগ 12, তারপরে এই 3টা গুণ, গুণের সাথে আবার সামনে আবার এস আছে, এই জন্য এস 16 হলো। সবগুলো গুণ করলাম, এই যে দেখুন 16 থেকে 10 বাদ দিলে 6, 16 থেকে 12 বাদ দিলে 4, সবগুলো এখন গুণ করব, গুণ করার পরে রুট ওভার করবো, করে দেখবেন 48 বর্গমিটার আসে। তো এটা পাইলাম। এখন উচ্চতাটা যে গুণ করব, গুণ করে 1/3 গুণ করে দিব, তাহলে তো হবে, তাই না? এই যে দেখুন হলো, এই যে 48 পাইছি, এই হলো 12 দেয়া আছে, এই যে হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। এখন এরপরে কি বলছে, একটা সমপিরামিড যার 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 9 সেন্টিমিটার প্রস্থ, 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 9 সেন্টিমিটার প্রস্থ, আয়তাকার ভূমির উপর অবস্থিত, ক্ষুদ্রতম বাহুর পার্শ্বতল হতে হেলানো উন্নতি 10 সেন্টিমিটার হলে আয়তন বের করো। তো এখানে হেলানো উচ্চতার কি বলে আমাদের সূত্রটা কাজে লাগবে। তাহলে দেখুন আমরা প্রথমে দেয়া আছে কি কি, সেগুলো আমরা লিখে দিলাম, এবং একটা পিরামিডের একটা ছবি আমরা মনে মনে একটা চিন্তা করে একটা আঁকে ফেললাম। এই সব ছবি কিন্তু আপনাদের না হলেও হবে, ঠিক আছে। এখানে যেহেতু আয়তাকার বলছে, এখানে একটা, এই জন্য আমরা আয়তাকার আঁকলাম, আয়তাকার উপরে একটা পিরামিড দিলাম। এই ছবিগুলো আপনাদের প্রয়োজন নেই আঁকার, আপনারা যদি এমনি থেকে নিজে থেকে বুঝতে পারেন, সূত্র জাস্ট সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার অঙ্ক হয়ে যাবে। এত কষ্ট করে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ছবিটা এখানে পাশে এঁকে দিয়েছি। তো দেখুন এখানে হেলানোর উচ্চতা কত, 10 সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া রয়েছে এই যে এখানে। তো এখান থেকে আমরা দেখুন, এই যে ও জি স্কোয়ার সমান ও ইজ স্কোয়ার মাইনাস জি ইজ স্কোয়ার, কই আসলো বলুন তো? এই যে দেখুন, এই যে ও জি, এই যে ও জি, তারপরে ও এইচ, এই যে ও এইচ, আর হলো জি এইচ, এই যে জি এইচ, হেলানোর উচ্চতা মানে আমাদের এই যে কি বলছে, এখান থেকে আমার এটা হলো কি, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার। এই যে এটা হলো অতিভুজ, অতিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা কি আপনাদের জানা আছে ভালো মতো? পিথাগোরাসের উপপাদ্য হলো এরকম, সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তো অতিভুজের উপর আমি যদি একটা স্কয়ার আঁকি, সেটা হবে কি, এই যে বাকি দুইটা বাহুর উপর যে স্কয়ার আঁকবো, সেই স্কয়ারগুলোর যোগফলের সমান, ঠিক আছে। এটাকেই বলে, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তা সেটা অনুসারে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, মানে এইটা স্কয়ার সমান এটা স্কয়ার যোগ এটা স্কয়ার। সেখান থেকে আমরা কি করলাম, আমরা এই যে ও জি, এইটার ভ্যালুটা আমাদের দরকার, ঠিক আছে, এইটার ভ্যালুটা আমরা বের করে নিলাম, ঠিক আছে। এই যে দেখুন, এটা হলো উচ্চতা, ঠিক আছে। আমাদের এই যে এটা হেলানো উচ্চতা উন্নতি দেওয়া ছিল, আর হলো কি ছিল, এটা 6 সেন্টিমিটার। কেন এটা 6 সেন্টিমিটার হচ্ছে, কারণ আমরা দেখছি যে সমপিরামিডের 12 সেন্টিমিটার দৈর্ঘ্য। তো এই যে দৈর্ঘ্য বরাবর যদি 12 হয়, তাহলে এটা যেহেতু অর্ধেক, কত হবে, 6 হবে, 12/2 মানে 6, তাই না? ওকে, এই যে এই জন্য তাহলে এটার 6, আর এই যে এইটা হলো কত, এটা হলো 10, এই যে এখানে বলা রয়েছে হেলানো উচ্চতা 10, এইটা তাহলে আমরা বের করে নিলাম। বের করে তারপরে আমরা বের করলাম। এখন কি বললো, পিরামিডের ভূমির ক্ষেত্রফলটা এখন আমরা বের করে নিই। ভূমি হলো, আমরা এখানে দেখছি যে আয়তাকার আকৃতির ভূমি। তো আয়ত মানে হলো কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলেই তার ক্ষেত্রফল হয়। এই দেখুন দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে দেওয়া আছে, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলাম, গুণ করে তার ক্ষেত্রফল বের করলাম। এখন আমরা সিম্পল হয়ে গেছে যে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দিয়ে আমরা এখন খুব সহজে বের করতে পারবো। এই যে দেখুন, ভূমির ক্ষেত্রফল আমরা বের করছি। এটা আমরা কেন বের করছিলাম, কারণ আমাদের এই উচ্চতাটা দরকার ছিল সেজন্য। তো আমরা এই যে ভ্যালুগুলো বসালাম, বসানোর পরে দেখবেন অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আপনাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিসের জন্য আমি কিছু প্রশ্ন দিয়েছি, আপনারা বাসায় অবশ্যই এই প্রশ্নগুলো ট্রাই করবেন, ঠিক আছে। বাসায় অবশ্যই এই প্রশ্নগুলো ট্রাই করবেন। দেখুন খুবই সোজা সোজা প্রশ্ন। এই যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দীর্ঘতম বাহু দিকে হেলানো উচ্চতা রয়েছে। আগে যে প্রশ্নটা আমরা সলভ করে আসলাম ওটার সাথে কিন্তু মিল রয়েছে। দেখুন এই যে একই রকম খুবই সোজা সোজা প্রশ্ন। আয়তন বের করতে বলছে, 15 মিটার এই যে বাহু বিশিষ্ট আয়তাকার ভূমি। তা এখানে ক্ষেত্রফল বের করতে হবে, তার মানে তারপরে এই যে এইচের সাথে গুণ করতে হবে, 1/3 দিয়ে মানে 3 দিয়ে ভাগ করতে হবে, অথবা 1/3 দিয়ে গুণ করতে হবে, করলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। এই যে দেখছেন, এইগুলো কিন্তু খুবই সোজা। আপনারা বাসায় অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এই যে এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করে এসেছি, তাই না? এবং বাসায় প্র্যাকটিস করবেন, করলে দেখবেন যে আপনারা খুব সহজেই পারবেন। এখন আমাদের লাস্ট সেগমেন্ট, সেটা হলো রচনামূলক প্রশ্নোত্তরগুলো আমরা একটু দেখব। তার আগে আপনাদের বলে নেই যে আপনাদের পিরামিড মানে কি বলে, পিরামিডের ভিতরে কি থাকে, মৌমি থাকে। এখন মৌমি কিভাবে তৈরি করা হয় সেটা সম্পর্কে আপনাদের যদি একটু আইডিয়া দিই, সেটা হলো যে তারা বিশ্বাস করতেন, মানে সেই আমলের ফারাও যারা, মানে রাজা যারা, তারা বিশ্বাস করতেন যে আমাদের শরীর যদি নষ্ট হয়, শরীরে যদি কোনো দাগ টাগ কিছু পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা সুখী হতে পারবো না। এই জন্য তাদের শরীরটাকে মৃত্যুর পরে সেটাকে মমি করে ফেলা হতো। মমি করে ফেলতে হতো কেমন করে, তার শরীর থেকে আপনার কি করতো, মাঝখান দিয়ে কেটে ফেলতো, চামড়াটা কেটে ফেলতো, ভিতর থেকে নাড়ি ভুড়ি যা কিছু আছে সব কিছু বের করে ফেলতো। বের করে ফেলার পরে শুধু হার্ট বা লিভার এই জাস্ট 2-1টা জিনিস বাদে বাকি সব কিছু বের করে ফেলতো। সব কিছু বের করার পরে কারণ হলো একটা মানুষের শরীর কিন্তু পচনশীল, তো ভিতরকার সমস্ত পচনশীল অঙ্গগুলো যখন বের করে ফেলতো, বের করে ফেলার পরে আপনার ভিতরে কি করতো, তুষ, ধানের যে গুঁড়া তুষ বা এরকম বিভিন্ন কোনো কিছু গুঁড়া দিয়ে তার ভিতরটাকে ঠেসে, মানে একটা ব্যাগের মতো করে ভিতরে ঠেসে দিয়ে ভরে ফেলা হতো।
ভরে ফেলার পরে তার সারা শরীরটাকে উপর দিয়ে ব্যান্ডেজ করা হতো, হালকা করে ব্যান্ডেজ করে দেওয়া হতো। করে এইটাকে যদি আমরা পিরামিডের মধ্যে সুন্দর মতো কফিনের মধ্যে রাখা হতো, তাহলে এটা কিন্তু অনেক দিন খুব সুন্দর মতো থাকতো। এইভাবে কিন্তু মমি বানানো হতো। এভাবে মমি বানিয়ে সেটাকে পিরামিডের মধ্যে রাখা, কি বলে, কফিনের মধ্যে রাখা হতো। কফিনের সাথে তার আপনার বিভিন্ন ধন সম্পদ এটা ওটা দিয়ে দিত, যেহেতু সে রাজার মতো স্ট্যাটাস রাখার জন্য। তার এমনকি যে আলাদা আলাদা কক্ষ বানানো হতো, প্রত্যেকটা কক্ষের মধ্যে অনেক কিছু থাকে। এমন হতো যে ধরেন যে একটা কক্ষে রাজা, পাশের কক্ষে রানী, এভাবে তাদেরকে মানে জাস্ট মানে বেডের মধ্যে আরাম করতেছে এরকম একটা অবস্থা ছিল। এরকম করে তাদেরকে রাখা হতো। তো এখন যেহেতু রাজা রানী তাদের সাথে অনেক গহনাগাটি এটা ওটা আছে, ধন সম্পদ আছে, এই জন্য চোরদের কি হতো, চোররা লোভ করে আপনারা এই কাজটা করতো যে তারা সুড়ঙ্গে কেটে বিভিন্নভাবে পিরামিডের ভিতরে ঢুকে তারা ওইটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতো। ওকে, তাহলে দেখছেন মানে মানুষের কত রকম জিনিস হতে পারে, মানে মানুষের জাস্ট চিন্তা ভাবনা কত ধরনের হতে পারে, সেটার একটা উদাহরণ এটা। এখন চলুন আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি, রচনামূলক প্রশ্ন উত্তর। প্রথমে আমরা দেখতেছি কি, এটা বড় বড় প্রশ্ন হবে অবশ্যই। তো প্রথমে বলছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটা সমপিরামিড যার উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে ভূমির বাহুর দৈর্ঘ্য দেখতেছি, উচ্চতা সবগুলো আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এই যে এখানে এই বরাবর যদি আমি একটা অন্তবৃত্ত দিই, তাহলে দেখুন তার আর ইকুয়াল কি হবে, 10/2 মানে 5 সেন্টিমিটার হলো, তাই না? কারণ এই যে এখানে 10 সেন্টিমিটার যেহেতু আমার বাহু, তার মানে হলো এই যে আমার এই বরাবর এটা হলো 10 হবে। 10 হলে তাহলে মিডল বরাবর কত হচ্ছে, 5 হচ্ছে, তাই না? হ্যাঁ, বা আমরা যদি এই বরাবর কি, এটা তো আর কি বলে, এটা তো বাহু হলো না, এই যে এই বরাবর তুললাম। এই যে এখন দেখুন 10 হলে তার অর্ধেক কত হবে, 5, তো ব্যাসার্ধ হয়ে গেল। এরপরে কি হলো, হেলান উচ্চতাটা আমরা বের করে নিই। এই যে হেলান উচ্চতার সূত্র আপনাদের আশা করি মনে আছে, r² + h² হোল রুট। তা r এর ভ্যালু তো আমরা বের করলাম, h এর ভ্যালু এখানে দেয়া আছে, সেখান থেকে আমরা হেলান উচ্চতাটা বের করে ফেললাম। হেলান উচ্চতা বের করার পরে আমরা ভূমির পরিসীমা কত হবে বলুন তো, যেহেতু 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবং বর্গক্ষেত্রের 4 বাহু যেহেতু সমান, তো 4 ইন্টু বাহু, তাহলে এই যে 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু বাহু, এটা হলো আমার কি বলে বর্গক্ষেত্রের পরিসীমা, তাই না? এই যে বের করে ফেললাম। এখন কি করলাম, ভূমির ক্ষেত্রফল যেহেতু বর্গাকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু করে 10 × 100 হয়ে গেল। পিরামিডের এখন কি বললো, এখন পিরামিডের আয়তন বের করতে বলছে, তো আয়তন বের করলাম। ভি ইকুয়াল 1/3 ah, এর ভ্যালু তো এই যে বের করছি 100, এই যে 100, এইচ কত, এইচ হলো এই যে এখানে দেওয়া আছে এইচ, তো এইচ এখানে দিলাম, ক্যালকুলেশন করলাম, আয়তন বের হয়ে গেল, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফল আপনাদের আশা করি মনে আছে যে a + হাফ PL, যেখানে এর ভ্যালু এই যে এখানে এর ভ্যালু কত ছিল, এই যে 100, এই যে 100 এখানে বসলো, হাফ প্লাস p মানে হলো এই যে পরিসীমা, আর h মানে হলো l মানে হলো এই যে হেলান উচ্চতা। তো এই দুইটা জাস্ট যোগ করা হবে, যোগ করলেই সমগ্র তলের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। ঠিক আছে, দেখছেন কত কিন্তু সোজা, রচনামূলক হলেও কিন্তু প্রশ্নটা সোজা ছিল। এখন দেখি 6 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা বর্গাকৃতি ভূমির উপর অবস্থিত পিরামিডের আয়তন এবং হেলান তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আগের প্রশ্নটার সাথে কিন্তু এটা অনেকটা মিল আছে। দেখুন এই যে এটা যেহেতু বর্গাকৃতি বলছে, এই যে 4টা বাহু আমরা সমান ধরলাম, ধরে এরকম করলাম। এই ছবি আপনাদের রাখলেও হবে, না হলে রাখলেও হবে, সমস্যা নেই। ভূমির ক্ষেত্রফল যেহেতু এটা বর্গাকৃতি, তো বাহু ইন্টু বাহু করে ফেললাম। কর্ণ বের করলাম। কর্ণ হলো কি, এই যে আপনারা জানেন যে বর্গের কর্ণের সূত্র কি, এটা বর্গ, এটা আয়ত হয়ে গেল, বর্গ রাখলাম, এই যে বর্গ। বর্গের ক্ষেত্রফলের সূত্র, আয়তনের সূত্র হলো কি বলে, কর্ণের সূত্র হলো a√2, এই যে a√2 দিয়ে বের করে ফেললাম। তাহলে a√2 দিয়ে বের করে ফেললাম। এখন হলো এই যে দেখুন সমকোণী ত্রিভুজ OGA, এই যে ও, এই যে জি, এই যে কি বলে OGA না, আসলে এটা হবে হলো OG, এই যে এই ত্রিভুজটা হবে। ঠিক আছে, এইভাবে হলো। তারপরে এখান থেকে আমরা এই যে ভ্যালুগুলো বের করে নিচ্ছি। দেখুন 6² - 3√2, এই যে 3√2 এই যে আমরা এখানে পেয়েছি, এই যে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলাম। দেখুন OA, OG, তারপরে এই যে কি হলো AG², AG কোথায়, এই যে 6√2 অর্ধেক, তাহলে কত হচ্ছে 3√2 হয়ে যাচ্ছে। এই যে দেখছেন বসানো হয়ে গেল জিনিসটা, বিকজ কর্ণের অর্ধেক হবে, তাই না, এই জন্য। আচ্ছা, তো এইটা হইলো। তার মানে ত্রিভুজটা আমাদের কোন ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করতেছি এখানে বলুন তো। আমরা তার মানে এখানে কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, সেটা হলো এটা হলো এই যে ধরুন আমরা এইভাবে যদি নিই AG, আর হলো এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করতেছিলাম, তাই না? ঠিক আছে, এরকম আর কি। এখানে যেহেতু ছবিটা এইভাবে আঁকা কঠিন, ঠিক আছে, এখানে আপনাদের কোনো প্রয়োজন নেই ছবিটা এরকম আঁকা। দেখছেন উল্টাপাল্টা ছবি এখানে হয়ে গেছে, এই জন্য ছবি আপনারা আঁকার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট সূত্র অনুসারে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। এই যে ঠিক আছে, অ্যাপ্লাই হওয়ার পরে এখান থেকে উচ্চতাটা আমরা বের করে ফেললাম। এই যে উচ্চতা
উচ্চতা বের করে ফেললাম। এখন পিরামিডের আয়তনের সূত্র আমরা জানি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই যে ভ্যালুগুলো বসাই দিলাম, বসানো কিন্তু হয়ে গেল। এরপরে কি বলছে, চারটা তলই কিন্তু সমবাহু ত্রিভুজ, চারটা তলই সমবাহু ত্রিভুজ। এটা কিন্তু জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে। সেখান থেকে বাহু দৈর্ঘ্য হলো a = 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার ধার বিশিষ্ট এখানে বলা আছে। এই জন্য তাহলে পিরামিডের হেলানো তলের ক্ষেত্রফল কত হচ্ছে, এই যে এই সূত্র অনুসারে, এই যে সূত্রটা আপনাদের মনে রাখতে হবে। এই সূত্র কিন্তু আগে অলরেডি দেখানো হয়নি। এখানে √3/4a²। কেন √3/4a² হলো বলুন তো? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4a²। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? আপনারা কিন্তু দেখছেন মানে কত কিছু একসাথে চলে আসছে আপনাদের, জাস্ট একটা চ্যাপ্টারের মধ্যে আবার অন্য চ্যাপ্টারের সূত্রও কিন্তু চলে আসছে। সো দেখছেন, পড়াশোনা কিন্তু ভালো মতো করতে হবে। একটা চ্যাপ্টার আপনি যখন পড়বেন তখন অবশ্যই এমনভাবে পড়বেন যেন নেক্সট টাইম আপনার ওটা আবার দেখে আবার মুখস্থ করে, মানে নেক্সট টাইম আপনি যেন জাস্ট চোখ বুলালেই জিনিসটা আপনার মনে আসে, এরকম ভাবে পড়বেন। আবার একদম প্রথম থেকে পড়াটা এরকম ঝামেলা এইভাবে যেন পড়তে না হয়, ঠিক আছে? ওকে, তারপরে এখানে কেন 4 দিয়ে গুণ করলো, যেহেতু চারদিকে চারটা ত্রিভুজ আছে এই জন্য। ওকে, এটা হইল। তাহলে এই যে বের হয়ে গেল, আমাদের কিন্তু এটাই চাইছিল যে আয়তন বের করতে বলছে এবং হেলানো তলের ক্ষেত্রফল। এই যে আমরা আয়তন বের করছি, হেলানো তলের ক্ষেত্রফল বের করছি। দেখছেন, আপনারা ম্যাথটা আবার একটু প্রথম থেকে আপনারা সবগুলো ম্যাথ দেখে ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনারা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারতেছেন। এরপরে কি বলছে বলেন, এটাই সম্ভবত আমাদের শেষের ম্যাথ হতে পারে। এখানে বলছে যে সুষম ষড়ভুজাকার পিরামিডের ভূমির পরিসীমা আছে, উচ্চতা আছে। এখন বলছে আয়তন এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করা। আগেরটার মতো কিন্তু মিল আছে। এখন দেখুন, যেহেতু পরিসীমা দেওয়া রয়েছে এবং এটা সুষম ষড়ভুজ, তাহলে একটা বাহু দৈর্ঘ্য কত হবে বলুন তো? ষড়ভুজ মানে কয়টা বাহু? 6টা বাহু। তা 30/6 মানে 5 সেন্টিমিটার করে হবে এক একটা বাহু। তো ঠিক আছে, এখন এখানে এই যে দেখুন AGB, এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন তো এই সাইড বরাবর হলো একটা ত্রিভুজ। তাহলে এখন যেহেতু সমবাহু ত্রিভুজ অনুসারে আমরা সেখানে মধ্যমা, এই যে দেখুন সমবাহু ত্রিভুজের মধ্যমা সূত্র হলো কি, √3/2 ইন্টু বাহু, ঠিক আছে? দেখছেন কত একটার মধ্যে আরেকটা সূত্র কিন্তু ঢুকে আসতেছে। তো এই যে সূত্রগুলো আপনাদের এই জন্য কি করতে হবে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, একটার সাথে একটা সূত্র কিন্তু প্যাচ লাগতে পারে। এই জন্য অবশ্যই বারবার ট্রাই করতে হবে। তো দেখুন, এই যে এর ভ্যালু হলো আমরা এখানে পাইছিলাম 5, তো ভ্যালুটা বসানোর পরে যে ক্যালকুলেশন হলো, উচ্চতা 18 এখানে দেওয়া আছে দেখছেন, এবং সেখান থেকে আমরা এই যে দেখুন, এই যে AGH, এই ত্রিভুজের মধ্যে আমরা পাচ্ছি AG² সমান GH² প্লাস AH²। সেখান থেকে আমরা দেখুন AG, এই ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি, এই ভ্যালুটা আমরা বের করলাম। বাকিগুলো দেখুন GH এবং H, GH মানে কোনটা, GH মানে হলো আপনার এই যে হাইট সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে, আর AH মানে হলো এই যে আমরা একটু আগে যেটা মধ্যমা যেটা বের করছি সেটা, ঠিক আছে? বের হওয়ার পরে এটা হলো AG, মানে এটা হলো কেন বের করলাম, কারণ এটা হলো হেলানো ভূমি। এই চিত্রের সাথে আপনারা খেয়াল করে পড়বেন না, কারণ এই চিত্রের সাথে কিন্তু অনেক সমস্যা থাকতে পারে। এই জন্য চিত্র দেখে আপনারা বোঝার দরকার নেই, আপনারা জাস্ট হলো ম্যাথের মতো করে বুঝবেন। তো ওকে, এখন পিরামিডের ভূমির ক্ষেত্রফল √3/2a² ইন্টু 2 আসলো। ওকে, এই যে দেখুন আসলো, এই যে ক্যালকুলেশন করলাম, বের করলাম। এরপরে পিরামিডের আয়তন হলো কি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সবগুলো ভ্যালু বসানোর পরে দেখবেন যে আমার অ্যান্সার চলে আসলো, ঠিক আছে? আমাদের কিন্তু এখানে আয়তন এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছিল। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাও আমরা বের করে নিচ্ছি। এই যে সূত্র, 500 তলের ক্ষেত্রফল হলো ½ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। তো সব গুণ করে দিলাম, গুণ করার পর আমাদের আনসার আসলো। এবং সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য কি করতে হবে, 500 তলের ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল, দুইটা যোগ করে দিব। একটু আগে যেটাকে একটু আগে কি বের করছি আমরা, ভূমির ক্ষেত্রফল। এখন আমরা হলো 500 তলের ক্ষেত্রফল বের করলাম, সবগুলো যোগ করে দিলাম। যোগ করলে কিন্তু কি, এই যে আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল এবং আনসার কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনাদের জন্য এই সেগমেন্ট থেকেও কিছু কমন উপযোগী সেলফ প্র্যাকটিস প্রশ্ন দেওয়া হলো। দেখুন, আপনারা প্রশ্নগুলো দেখবেন। এই যে সুন্দর মতো বর্গাকার ভূমি, উচ্চতার সমগ্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা কিন্তু বাসায় এগুলো বেশি করে প্র্যাকটিস করবেন, বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন। বই থেকে আপনারা বেশি করে পড়বেন। বইয়ের সাথে আপনার যত ভালো সম্পর্ক হবে, ততই কিন্তু আপনাদের কি হবে, আপনাদের কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো ঠিক আছে, এই যে দেখুন সুন্দর মতো দেওয়া আছে অনেক প্রশ্ন। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কমন উপযোগী কিছু একদম সাজেশনমূলক কিছু প্রশ্ন আপনাদের দেখানো হবে, যেটা দ্বারা আপনি জাস্ট পরীক্ষার আগে জাস্ট এক নজর চোখ বুলিয়ে নিয়ে গেলে আপনার মোটামুটি সবগুলো টাইপ কভার হয়ে যাবে। আমরা এখানে সবগুলো টাইপের প্রশ্নই কভার করার চেষ্টা করেছি। এই যে দেখুন, অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া আছে। আয়তনের সূত্র বারবার বলা হচ্ছে যে 1/3a/h, অনেকবার বলা হয়েছে। এই যে ক্ষেত্রফল, উচ্চতা, আয়তন খুবই সোজা, সুন্দর মতো দেওয়া আছে। চতুষ্ফলকের আয়তনের সূত্র সেম টাইপের। এই যে
তাই না? এগুলো কিন্তু খুবই সোজা প্রশ্ন, তাই না? এগুলো আপনারা জাস্ট আপনারা যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের কাছে জিনিসটা খুব সোজা মনে হবে, কিন্তু আপনারা যদি বাসায় পড়াশোনা না করেন সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমি পরীক্ষার আগে জাস্ট সাজেশন একটু দেখবো আর ভালো করবো, তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আপনাদের কি করতে হবে, জাস্ট স্টাডির উপর থাকতে হবে। পড়াশোনা আপনি যদি স্টাডির উপর থাকেন তাহলে সেক্ষেত্রেই আপনি ভালো করতে পারবেন। তা অনেক কথা বললাম, আপনাদের জন্য আমি একটা ধাঁধা রেখেছিলাম একদম শুরুর দিকে, আপনাদেরকে জিনিসটা মনে আছে যে স্ফিংসের ধাঁধা, এই যে তাই না, স্ফিংসের ধাঁধা, SPHINX, যেটা ধাঁধাটা কি ছিল বলুন তো? প্রশ্নটা ছিল হলো যে এমন একটা প্রাণীর নাম বলুন যে প্রাণীটা সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে এবং বিকালে 3 পায়ে হাঁটে। এখন কি মনে হয়, আমি কি আপনাদের অ্যান্সারটা বলবো নাকি আপনারা এটা কোশ্চেন অ্যান্সার সেশনে রাখবেন, সেটা আমি আসলে নট শিওর। আমি আপাতত অ্যান্সারটা আপনাদের বলতেছি না, আপনারা এটা কমেন্ট করে জানাবেন এবং আমি নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টারটা যখন পড়বো সেখানে আমি কোনো এক সময় আমি অ্যান্সারটা দিয়ে দিব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের কিউএ সেকশনে অ্যান্সার দিয়ে দিবেন এবং অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কি করবেন, এই যে আপনাদের অ্যান্সারটা কি মনে হচ্ছে সেটা আপনারা চেক করে আমাদের জানানোর চেষ্টা করবেন, দেখি আপনারা অ্যান্সারটা দিতে পারেন কিনা। চিন্তা করে দেখুন যে ওই যুগে আপনারা যদি থাকতেন তাহলে জিনিসটা কেমন, মানে কঠিন একটা ব্যবস্থা হয়ে যেত যে আপনাকে হঠাৎ করে পথের মধ্যে একজন একটা রাক্ষস এসে ধরলো, ধরে আপনাকে বললো যে বলুন প্রশ্নের অ্যান্সার দিন, না হলে আপনাকে শেষ করে দেবো। মানে কি ধরনের একটা সমস্যা ছিল তখন। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের চ্যাপ্টার 8 আমরা এখানে শেষ করলাম, চ্যাপ্টার 9 এর দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।